ভালো আছেন সবাই? ভালো। ফোনগুলো সবাই বন্ধ করেন, ফোনে কথা বলা যাবে না, ঠিক আছে? বিসিএস পরীক্ষা দেওয়ার পরে আমাদের আজকে প্রথম ক্লাস, তাই তো? প্রথম ক্লাস, হ্যাঁ? অনেক সংগ্রাম ছিল বিসিএস পরীক্ষা। সামনে কি কি পরীক্ষা আছে আমাদের হাতে বলতে পারেন কেউ? কি পরীক্ষা আছে? ভূমিতে আছে, সমস্যাও আছে, তাই না? সবকিছুতে লাগে। ঈদের আগে কোনটা হবে এটা এখনো ডেট দেয়নি, ডেট দিবে তারপরে, বুঝছেন? তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে বিসিএস পরীক্ষাটা আসলে মূল টার্গেটে রাখতে হবে। বিসিএস পরীক্ষা না হলে তখন আমাদের অন্য চাকরিতে দৌড় দিতে হয়। তো বিসিএস দেওয়ার পরে অনেকের মনটা ভেঙে গেছে। একটা কোচিং দেখলাম তো, একটা কোচিং সেন্টারে সম্মানিত পরিচালককে তো একদম ধুয়ে দিছে বিভিন্ন গ্রুপ, তাই না? যে কি করে 125 প্রাইভেট টিকিট, কথা কিন্তু সত্য। একটা জিনিস কি খেয়াল করেন, এবার বিসিএস পরীক্ষা খুবই কম, তো তাই না? কম টিকাবে। এবার ডক্টর আছে, তাতে আমি তো বলেছি 115 পাওয়াই লাগবে। কত? 115। আসলে কত? 115 তো হচ্ছে না, 115 তো কি হবে না। ধরে নিলাম যে 120, 125 না লাগলে কত লাগবে? 120 লাগবে ভাইয়া। টিকাবে খুবই কম, খুবই কম টিকাবে, 120 লাগবে। যাই হোক, আমরা বলেছি 115, আপনাদের একটু মন ঠান্ডা রাখার জন্য। আর যদি 20 কইতাম তাহলে কইতো দূর, এরা জীবনে বিসিএস দেয় না, এই সেই, তাই না? হেরে পুরো ধুয়ে দিছে না, একদম করে দিছে। এনে কি কয়টা বিসিএস হয়েছে, এই সেই, প্লান তো অনেক কিছু কয়। আসলে কথা আমাদের জরিপ কথা বলে যে আসলে কতজন টিকাবে, এরকম। যে সবারই বিসিএস হবে আর হবে না, তবে অনেকের মন খারাপ, বিসিএস পরীক্ষাটা খারাপ হলো যাদের, তবে মন খারাপ করার কোনো কারণ নেই। যেগুলো আমাদের হাতে জব আছে এগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। ক্লিয়ার তো সবাই? আর আবার প্রস্তুতি নিতে হবে যে কিভাবে 47তম বিসিএস পরীক্ষা আবার ভালো করা যায়, তাই না? ওকে, তো আমরা শুরু করি। আজকে টপিকটা কি? সমাস। ক্লাসটা উন্মুক্ত করে দিছি, তাই না? আচ্ছা আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছে সবাই একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর একটু শেয়ার করে দিও না। সাউন্ড এমন কোন সাউন্ড তো ঠিক করেন, আমি তো বুঝতে পারছি যে সাউন্ডে প্রবলেম আছে। দেখে সাউন্ড জানি কেমন আসতেছে, কি করলো আল্লাহ জানে। এই সময় এদিকে আসো তো। হ্যালো, আচ্ছা দেখেন তো এখন সাউন্ড ক্লিয়ার কিনা। স্যার ঠিক আছে, দেখি। হ্যালো স্যার ঠিক আছে, দেখি। হ্যাঁ কই ঠিক আছে? ঠিক আছে, স্টুডেন্ট বলতে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা আবার একটু দেখি, যদি সাউন্ডের প্রবলেম হয় আমাকে বললেন আবার। হ্যাঁ, সাউন্ড স্মিথ না, তাই তো? দেখতো তো, নয়েজ ক্যান্সেলিং করো নাই। হ্যালো, সাউন্ড ডাবল শুনতে পারছি। হ্যালো, ঠিক না তো? আরেকটা নিয়ে আসতে দেখতো সাউন্ডের সমস্যা কি? স্যার ঠিক নাই, ঠিক নাই, ঠিক না, সাউন্ড ঠিক আসছে। আচ্ছা স্যার, আর দিন কাজ সাউন্ড ঠিক আছে, দেখো তো তোমার, দেখো তো ঠিক আছে কিনা। এখন ক্লিয়ার হয় না? আগের থেকে একটু ভালো হচ্ছে। আচ্ছা হবে, বয়টা নতুন কিনা আসছে তো ফাংশন বুঝে নাই। আচ্ছা, সমাসের রীতি, এখান থেকে কি কি প্রশ্ন আসে দেখো। সমাসের রীতি ঠিক আছে ভাই? না ঠিক হলে বলো। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? কোন ভাষা থেকে আগত, একটা প্রশ্ন।
ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, এখন ঠিক আছে। আচ্ছা, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, এরকম যদি কোনো প্রশ্ন যদি আসে আমাদের বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষা যদি আসে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, কারকের রীতি কোন ভাষা থেকে আগত, উপসর্গ কোন ভাষা থেকে আগত, এর উত্তরটা কি হবে বলেন? কি হবে? সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, উত্তরটা হবে সংস্কৃত। উত্তরটা কি হবে? উত্তরটা সহজ উত্তর হলো সংস্কৃত। বাংলা ব্যাকরণের যদি কোনো টপিক থেকে এরকম প্রশ্ন দেয় যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, উত্তরটা হবে সংস্কৃত। কি না সবাই? এখন দেখেন আরেকটা, এখন এই খুচরা পড়াশোনা থেকে প্রশ্ন আসতে পারে যে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? কে বলতে পারেন? সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? সংখ্যা পূরণ, মিলন অথবা একাধিক পদে কি এক পদীকরণ। তো শর্টকাট আমরা জানলাম যে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। এটাই মনে রাখবেন শুধু, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। স্যার নিবন্ধন রেজাল্ট আজ দিবে? হ্যাঁ দিতে পারে, আছে কি? দিতে পারে। আচ্ছা, তাহলে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। আর সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, যারা শেষে যোগদান করছে এটা আমি লিখে দিই সংস্কৃত। যদি সংস্কৃত না থাকে তখন কি মারেন? ওই তৎসম মাইরা দিয়ে এসেন, লিখছেন। এখন দেখেন সমাস কাকে বলে, সমাস কাকে বলে দেখেন এই প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখেন দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? কি বলে? এগুলো কিন্তু পরীক্ষায় ধরে। একটা কিছু মাথার ভিতরে রাখবেন যে আমাদের কিছু কিছু চাকরি পরীক্ষায় লিখিত হয়। এখন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, বিশেষ লিখিত পরীক্ষা ধরতে পারে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখন এই ব্যাস বাক্য সমাস নির্ণয় করে যা বাংলা সাবজেক্টে যারা আছে স্কুল পর্যায়ে, ইবতদায়ী মাদ্রাসা এবং মাদ্রাসা স্কুল পর্যায়ে 2 সহকারী শিক্ষক পদে যারা অ্যাপ্লাই করেছে নিবন্ধনে, তাদের কিন্তু আসবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আর 10 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে অধিকাংশ চাকরি পরীক্ষা কি বলে? ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন। তো এই যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন, সেক্ষেত্রে আপনি মনে করে যদি 5টা দিয়ে দেয়, 5টার ভিতরে আপনি যদি 4টাও পারেন, 4, তাহলে ওইটা লিখে দেন পরীক্ষার খাতায়। কারণ ওই যে ব্রড প্রশ্ন লেখার চেয়ে এই শর্টকাট প্রশ্ন লেখা ভালো। আপনি 4টা বলে 4-এ 4, আপনি নম্বর কাটা যাবে না। ক্লিয়ার সবাই? সাউন্ড প্রবলেম, এই বয়ারটা নিয়ে আসতো, এসব বয় ঠিক করতে পারে না। ওরে নিয়ে আসো, যে আরেকটা বয়ার নিয়ে আসো তো। আচ্ছা, আমরা এই করতেছি, বয়ারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। যে জিনিসটা পারে না এই জিনিসটা টেপাটেপি করে লাভ আছে। আচ্ছা দেখেন এবার ঠিক আছে কিনা? সাউন্ড অল ক্লিয়ার স্যার? দেখো সবাইকে কি? আচ্ছা এটা নিয়ে যাও, এই বয়ারটা এটা ঠিক করবে। দুটো নিয়ে যাও, আর এই বয়ারটা নিয়ে আস। আচ্ছা লিখছেন এটা? আচ্ছা এখন একটু খেয়াল করেন, তা 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? উত্তর হবে কি? সমাস। এখন সমাসের ক্ষেত্রে জানতে হলে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে সমাসের ভিতরে এই সমসমান পদ কি, পূর্ব পদ কি, পরপদ কি, এগুলো সম্পর্কেও জানা লাগবে। আচ্ছা একটু খেয়াল করি, আমরা ছোটবেলা থেকে আমরা একটা জিনিস পড়েছি, সিংহ চিহ্নিত আসন সমান কি? সিংহাসন। আচ্ছা একটা বললাম বউ ভাত, তাই না? কি বলেছি? বউ ভাত। এখানে বউ হলো কি? আরেকজনকার সেই রকম ক্লিয়ার তা শুনলে। আচ্ছা একটা শব্দ বললাম কি? বহু ভাত। তা 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। তো একটা শব্দ আছে কি? বউ, আর একটা শব্দ কি? ভাত। তো এই একটা পদ, এই দুইটা শব্দ, এখন এই একটা দুইটা এখন পদ হয়ে গেল। কারণ বাক্যে ব্যবহৃত এগুলা কি হয়? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ কি এক একটি পদ। এখন 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। তো বউ ছিল এক জায়গায়, ভাত ছিল আরেক জায়গায়। এখন বউ ভাত একসাথে লিখে ফেললাম, তাই তো? এবং এই সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে। এই বউ হলো পুরো পদ, ভাতটা কি? পরপদ।
এই তো আপনারা লিখতে পারছেন, গুড স্যার। বউ হলো পুরুপদ আর ভাতটা কি পরপদ, ভেরি গুড। তাহলে বউটা হলো কি ভাইয়া, বউ হলো পূর্বপদ আর ভাতটা কি, ভাত হলো পরপদ। পরপদের আরেক নাম কি, পরপদের আরেক নাম হলো উত্তরপদ। এমন কোন চাকরি নাই যে চাকরিতে এই সমাজ থেকে প্রশ্ন ধরে না, তাই না? এমন কোন চাকরি নাই যেখানে সমাজ থেকে প্রশ্ন ধরে না, সমাজ থেকে কিন্তু ধরে। আর আমাদের এখন অনেকেই আবহাওয়া খুবই গরম, তাই না? এখন এই টাইমটা অনেকে কি করতেছে, গাছতলায় ঘুমাচ্ছে, কেউ কেউ গোসল করতেছে, কেউ নদীতে ঝাঁপ দিতেছে, কেউ পুকুরে ঝাঁপ দিতেছে, তাই তো? আর কেউ ওয়াশরুমে কি গোসল করতেছে, ওয়াশরুমে গান গায়, ওয়াশরুমে গান গাইতেছে। এখন ওয়াশরুমে গান গাইতেছে, ঠিক আছে। আর অনেকের তো মন খারাপ। একটা ছোট ভাই আসছে তো দেখি না, আমারই এক ছাত্র, আমি কিছুক্ষণ খাইতে যাচ্ছিলাম, ও পিছিয়ে পিছিয়ে গেল, এখনো বলতেছে স্যার আমি 128 পাবো বিশেষ পরীক্ষা, স্যার টিকবো আমি। কত? 128। গতবারও রিটেন দিয়েছে। আমি বললাম তুমি 128 পাবা, রিটেন টিকবো? স্যার আপনারা যা কি কানা ফুসফুসি করেন, এবার নাকি অনেক বেশিতে টিকাবে। আমি 128 যদি পাও তুমি, তুমি টিকতে পারো, তুমি টিকতে কি পারো, তুমি টিকবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। গতবার দিয়েছি স্যার, কিন্তু ম্যাথ একটু খারাপ হয়েছে। আমি বললাম যে ভাই লিখিত পরীক্ষা যারা একবার যায় তারা বুঝে লিখিত কেমন হয়। আমি বললাম যে লিখিত পরীক্ষা আপনার কোর্স করবেন, সমস্যা নাই, তবে কোর্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলে আপনি ম্যাথ ভালো করে শেখেন, ম্যাথ ভালো করে জানতে হবে, আইসিটি দৈনন্দিন বিজ্ঞান এটা ভালো করে জানতে হবে, নতুবা হবে না। বাংলা পারবেন আপনি, বাংলা পারবেন, বাংলা কি সহজ আসে, বিশেষ পরীক্ষা বাংলা লিখিত পারা যায়। আচ্ছা, বউ ভাত, এখন এর ব্যাস বাক্যটা কি হতে পারে? এখন এই পূর্বপদ আর পরপদ, এই পূর্বপদ আর পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। এর আরেক নাম কি? সমাসবদ্ধ পদ। আরেক নাম সমাসবদ্ধ পদ। এখানে কি লিখছেন দেখেন, বউ হলো পূর্বপদ, ভাত কি পরপদ অথবা উত্তরপদ। এখন দেখেন পরীক্ষা আবার আসতে পারে, পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। আবার দেখেন সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। এখন একজনে বলছে স্যার এই বউ ভাত এটা কারণ তৃতীয় পদ। আচ্ছা দেখেন এর ব্যাস বাক্য কি? বউ পরিবেশনকারী ভাত, বউ পরিবেশনকারী ভাত সমান সমান কি? বউ ভাত। বউ পরিবেশনকারী ভাত সমান সমান বউ ভাত। ক্লিয়ার? এখন দেখেন এটা নিয়ে একটা সমস্যা আছে। সমস্যা কি স্যার? এটা অনেকে বলে বহুব্রী সমাস, আবার অনেকে বলে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তবে বাজারে যে প্রচলিত বইগুলো আছে সব জায়গায় দেয়া আছে এটা কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আবার বৌভাত বলতে এটা কি বোঝায়? অনুষ্ঠান বোঝায়। সেদিক থেকে কি বহুব্রী। বুঝছেন? বুঝছেন বুঝছেন? এখন দেখেন বেশিরভাগই দেয়া আছে বউ পরিবেশিত ভাত, তারপরে লেখছে বউ পরিবেশিত ভাত। হ্যাঁ, বউ পরিবেশনকারী ভাত অথবা বউ পরিবেশিত ভাত একই জিনিস। ক্লিয়ার? এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলে? এটা কি বলে? এটাকে বলে ব্যাস বাক্য। আর এক নাম কি? বিগ্রহ বাক্য। স্যার একটা অনুষ্ঠান তো বুঝলাম, কিন্তু এটা তাহলে যদি বহুব্রী হয় সেটা তো বুঝলাম, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? মধ্যপদলোপী বহুব্রী। সেটা কি হবে? মধ্যপদলোপী বহুব্রী। তবে এটা যদি কোনো চাকরি পরীক্ষা আসে এটা বহুব্রী দিলে হবে না, যদি অপশনে মধ্যপদলোপী কর্মধারায় থাকে ওইটা মারতে হইব। কি মারতে হইব? বউ পরিবেশনকারী ভাত, ওইটা মারতে হবে আগে, ওইটা প্রাধান্য দিবে। যদি কোনো কারণে মধ্যপদলোপী কর্মধারায় না থাকে সেক্ষেত্রে আমরা বহুব্রীতে টিক দিতে পারবো। আচ্ছা এখন দেখেন এই যে ব্যাস বাক্য, এখন সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া গেল তাকে কি বলে? ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। ক্লিয়ার তো? বুঝছেন এটুকু? আচ্ছা তাহলে আমরা পূর্বপদ শিখলাম, পরপদ শিখলাম, সমস্ত পদ শিখলাম, আর একটা কি ব্যাস বাক্য শিখলাম অথবা বিগ্রহ বাক্য শিখলাম। আচ্ছা একটা প্রশ্ন সবার মনে থাকে স্যার, সমাস কত প্রকার? সমাস কত প্রকার, তাই না? এখন দেখেন প্রশ্ন ধরন বুঝবেন পরীক্ষা হলে, তারপর উত্তর করবেন। মনে থাকে জানো, প্রশ্ন ধরন বুঝবেন তারপর কি পরীক্ষা হলে উত্তর করবেন। একটু খেয়াল রাখেন এখানে সমাস কত প্রকার। এখন সমাস 4ও আছে 6ও আছে। আগে প্রশ্ন দেখতে হবে। দেখেন গতকাল অনেকগুলো চাকরি পরীক্ষা হলো, কিন্তু যে কটা চাকরি পরীক্ষা হলো অধিকাংশ কি পুরাতন বোর্ড বই
টাচ করছে। অধিকাংশ চাকরি পরীক্ষায় নতুন বোর্ড বই টাচ করে না। যে প্রশ্নকর্তারা যদি একটু বেশি চালাক হয়, তাদের হাতে সময় থাকে, তাহলে কিছুটা নতুন বোর্ড বই ফলো করে। কালকে বিসিএস পরীক্ষায় বাংলা বানান থেকে একটা প্রশ্ন আসছিল না? কি প্রশ্ন ছিল বানান থেকে? পরশুদিন। আচ্ছা, বানান থেকে একটা প্রশ্ন আসছিল মূলা। কি আসছিল? মূলা। দেখেন আর একটা আসছিল কি মূলো, মস্কের মো লয়কাল মূলো। এই দুইটা বানান নিয়ে ভেজাল লাগছে, তাই না? আমার মতে যে এই যে পিএসসি যে অদক্ষতা প্রমাণ পায়, কিন্তু পিএসসি প্রশ্ন করে তার এত ভুল কেন দেয় আমার বুঝান? এত ভুল কেন দিতে হবে? বানান থেকে একটা প্রশ্ন দিছে, এখন বলে যে তারা টাইপম্যান ভুল করছে। আচ্ছা, টাইপম্যান যদি ভুল করে তো ওই টাইপম্যান নিয়োগ দিছে কে? ওটা নিশ্চিত ঘুষ খাই এসে পিএসসি তে যারা কম্পিউটার অপারেটর মধ্যে চাকরি করে তারা নিশ্চিত ঘুষ খাইছে। আমাদের এখানে তো 6 জন কম্পিউটার অপারেটর আছে, আপনারা তো পরীক্ষা দেন, কয়টা ভুল পান আমার বলেন? কয়টা ভুল পান? তাও যদি একটা ভুল পায় চিল্লাই পাল্লা একদম শেষ করে ফেলান। আমরা প্রশ্ন কি চেক করি না? প্রশ্ন কিন্তু চেক করি। তারপর আপনাদের কি তা পিএসসি কি করে? যারা প্রশ্ন তৈরি করে দিয়ে যায় তারা কি এটার সাথে আবার চেক দিবেন একবার, যে দেখি যে বানান থেকে কোনটা মূলা কোনটা মূল লিখছে, একটু খেয়াল করতে হবে না? এখন দেখেন আপনি কোন স্টুডেন্ট স্যার কোনটা টিক দিব, উত্তর তো মূলা কয়, এটাও কারেক্ট, উত্তর মূল এটাও কারেক্ট, কোনটা ধরবে? আবার কি কেউ কেউ বলতেছে স্যার প্রথম যেটা আছে ওইটাই দিতে হয়। কি বলে? সে প্রথম যেটা থাকে, যদি দুইটা উত্তর থাকে পাশাপাশি, তাহলে প্রথম যেটা থাকে কাছাকাছি যেটা থাকে ওইটা মারতে হয়। এটা তো নিচ্ছেন পিএসসি কোনটা দেবে, আসল বিষয় ওইটা। পিএসসি কোনটা দেবে আমার মতে দীক্ষায় তো এটাও শুদ্ধ এটাও শুদ্ধ। আবার দেখো একটা প্রশ্ন আসছে যেন কি ওই যে চর্যাপদ থেকে আসছে, চর্যাপদ, হ্যাঁ চর্যাপদ যারা রচনা করে তারা কারা? এখন দেখেন ওইটা সহজানপন্থী, আমার তো উত্তর দিচ্ছি সহজানপন্থী, আসলে অপশনে সহজানপন্থী কোথাও ছিল না, ছিল বাউল। বাউল। এখন লাল নীল দীপাবলি বউল আবার বইয়ে দেখেন সুন্দর মতো দেয়া আছে কি বাউল, বাউল বাউল দেওয়া আছে না? তাহলে ওই বাউল উত্তরটা হবে, কারণ লাল নীল দীপাবলি বই কিন্তু তারা পড়ে, যারা বিশেষ পরীক্ষা প্রশ্ন করে তারা লাল নীল দীপাবলি বই কি ফলো করে। এখন অপশনে দিয়ে বজ্র জানি কোথাও নাই, বজ্র ঘানি সহ ঘানি সহজান ঘানি, চালাকিটা করছে কি? আমরা যাব, আমরা টিচার আমরা কই যাবো কোন? আমি যদি ব্যাখ্যা দিই, আমার মতে ব্যাখ্যা কি জানেন? আমার মতে ব্যাখ্যাটা বাউল, কারণ ওই লাইনটা হবো কি লাল নীল দীপাবলি বইয়ে দেয়া আছে, কিন্তু ওখানে বানান তো ঠিক নেই, বানান ঠিক নাই। তবে উত্তর যদি বানান যদি ঠিক হইতো তাহলে 100% কি হইতো? সহজানপন্থী। কি হইতো? সহজানপন্থী। ওই যে আমি বাউল উত্তর করেছি ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি 100%। আমরা বানান চালাকি করছে, দুইটা বানান ভুল দিছে। এখন আসলে যে প্রশ্ন করছে তারে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনি এটা কি করছেন, আপনার কম্পিউটার পিএসসি তে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের কম্পিউটার মিনকে টাইপে ভুল করছে নাকি এটাই দিয়েছেন, বুঝছেন? আমরা কই যাবো কোন? বাংলা বানানে অনেক দেখলাম প্রশ্নে সমস্যা। তো এই দুইটা বাংলা বানানের বাংলার ক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তবে আমার মতে এটা বাউলই হবে। কি হবে? বাউল। কাজ যেহেতু বজ্র জানি সহজ জানি, ওই বানান ভুল। আবার কই যাবো? এর আগে আছিল যে গোজলা কি একটা প্রশ্ন ছিল, গোজলা পুট দেওয়া ছিল, গোজলা গুই দেওয়া ছিল পুট, তবে অপশনে অন্য কেউ ছিল না, সেক্ষেত্রে আমরা বুঝছি ওইটাই উত্তর হবে। আচ্ছা, তাহলে সমাস কত প্রকার? এগুলো যদি আসে পরীক্ষায় তাহলে সমাস কত প্রকার খেয়াল করেন। সমাস কিন্তু 4 অথবা 6। এখন আমি বলবো না যে আপনি 4-এ টিক দেন, মারা খাইয়ে আসেন পরীক্ষার হলে, বলবো না। কারণ কি? প্রশ্নের ধরন বুঝতে হবে। আপনি 20টা প্রশ্ন দেখবেন যে প্রশ্ন নতুন বোর্ড বই নাকি পুরাতন বোর্ড বই, আইটেম দেখলে বোঝা যায়। যেমন এবার যে প্রশ্ন বিশেষ পরীক্ষা ধরছে একটাও কিন্তু নবম দশম নতুন বোর্ড বই টাচ করা করছে, ওই ধরনের রিলেটেড কোনো প্রশ্নই কিন্তু আসেনি। সুতরাং ওটা ধরেই নিচ্ছে এটা কি পুরাতন বোর্ড বই। প্রশ্নের ধারাজ আগে বুঝতে হবে। তা যাই হোক, আমরা জানি বর্তমানে সমাস হলো 4 প্রকার আর পুরাতন বোর্ড বই মতে 6 প্রকার। আগে প্রশ্নের ধরন দেখবেন যে প্রশ্নটা কেমন, আসলে নতুন বোর্ড বই নাকি পুরাতন বোর্ড বই টাচ করছে। প্রশ্ন একবার 20টা প্রশ্ন বা 35টা প্রশ্ন এক নজর তাকালেই ওটা বুঝতে পারা যায়। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম যে সমাসটা আছে সেটা হলো দ্বন্দ্ব সমাস। নাম কি? দ্বন্দ্ব। একটু দেখেন এই দ্বন্দ্ব বানানটা কত চাকরি পরীক্ষা আছে বলেন তো? অনেক চাকরি পরীক্ষা কিন্তু এই দ্বন্দ্ব বানানটা আসে। এই দয়ের নিচেও ব, এই দয়ের নিচেও কি ব, এটা হলো দ্বন্দ্ব। আর একটা কি? আর একটা হলো আমাদের কর্মধারায় সমাস, আর একটা হলো কর্মধারায় সমাস। একটা হলো দ্বন্দ্ব সমাস আর একটা হলো কর্মধারায় সমাস। এই দুটো ভালো করে খেয়াল রাখেন। আচ্ছা, দ্বন্দ্ব জিনিসটা কি? আমরা এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি, এটাও কিন্তু পরীক্ষা আসে, অপশনে দিয়ে দেবে মারামারি। আসলে দ্বন্দ্ব শব্দ কি অর্থ কি? মারামারি।
না এখন যদি আপনি ডিকশনারি খুঁজতে যান তাহলে এটা কি হবে? ডিকশনারি যদি খুঁজতে যান তাহলে কি হবে বলেন তো, বলেন। মারামারি দেয়া আছে। আসলে এটা মনে রাখবেন, যদি পরীক্ষা আসে যে দ্বন্দ্ব কথার অর্থ কি, আপনি আগে দেখবেন এটা জোড়া আছে কিনা। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা মিলন, জোড়া বা মিলন। এখন দ্বন্দ্ব সমাস কেমনে চিনবেন, কর্মধারয় সমাস কেমনে চিনবেন? পরীক্ষা হলে তো ব্যাস বাক্য দিয়ে দেয়, আবার একটা কি শব্দ দিয়ে দেয়, সেটা ব্যাস বাক্য দিয়ে দেয় না। মনে থাকবে তো? ঝালমুড়ি খাবা? ঝালমুড়ি খাবা না তুমি? তুমি খাবা? ঝালমুড়ি খাবা? জি স্যার, পেট খারাপ করবো। কি করবো? পেট খারাপ করবো। আচ্ছা দেখেন, ও ঠান্ডা খাইতে দিব। আচ্ছা দেখেন, আচ্ছা ঝাল আর একটা কি মুড়ি। আচ্ছা একটা হলো ঝাল মুড়ি, ওকে। মেট্রোল দেখছেন? মেট্রোল দেখছেন কোথায়? এনে আছে, উঠছো মেট্রোল, উঠছো? আচ্ছা পরীক্ষা আসছে মেট্রোল, কি আসছে? মেট্রোল। এটা কোন সমাস? এখন দেখেন, একটা আসছে ঝালমুড়ি আর একটা আসছে কি মেট্রোল। এরকম একটা সমাস দিয়ে দেবে যে এটি কোন সমাস। একটা খেয়াল করেন, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস। এখানে পূর্বপদ ঝাল, পরপদ মুড়ি, পূর্বপদ মেট্রো, পরপদ কি রেল। একটু খেয়াল রাখেন, আমরা এখন এমন মানে কিছু কিছু সমাস দিয়ে দেয়, বানিয়ে দিবে যেগুলো আপনি কখনো পড়েন নাই। তাহলে পারবেন কেমনি এগুলো? পারার মূল নিনজা টেকনিক দেখেন একটু। এখন দ্বন্দ্ব মানে পূর্বপদ আর পরপদ, এই দুটো আলাদা বুঝাবে। ওই দুটো কি দ্বন্দ্ব সমাস মানে কি আলাদা। সহজ কথা, দ্বন্দ্ব সমাস মানে কি আলাদা। আর কর্মধারয় সমাস কি? আর কর্মধারয় সমাস মানে একটা। অর্থাৎ এই পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা। আর যদি পূর্বপদ পরপদ দুটো সেপারেট বুঝায় তাহলে সেটা কি? তাহলে সেটা কি দ্বন্দ্ব। তাই তো? বিয়ে করছেন? মাশাআল্লাহ কাজী। এখন আচ্ছা নতুন যদি বিয়ে হয় তার কি হয়? জামাই বউ। কি বললাম? জামাই বউ। পূর্বপদ কি? জামাই, পরপদ কি? বউ। আচ্ছা পরীক্ষা আছে জামাই বউ, এটা কোন সমাস? আলাদা। অর্থাৎ পরীক্ষা হলে এমন এক দুইটা শব্দ দেবে, আমি মনে রাখলাম দ্বন্দ্ব সমাস মানে কি পূর্বপদ পরপদ দুইটা কি আলাদা। এটা কখনো একটা বুঝাবে না। অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাবে? দুইটা আলাদা বুঝাবে। আর কর্মধারয় সমাসটা কি? পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝায়? একটা। অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে একটা বুঝালে সেটা হলো কর্মধারয় সমাস, আর পূর্বপদ পরপদ মিলে দুইটা আলাদা বুঝালে সেটা কি দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, আর কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। এই দুইটা জিনিস মনে রাখবা, যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, আর কর্মধারয় সমাসে অনলি পরপদের অর্থ প্রাধান্য পায়। এটা ক্লিয়ার সবাই? উরে আল্লাহ, সোহাগ রহমান হচ্ছে স্যার ঝালমুড়ি কর্মধারয় সমাস, মেটেরিয়াল কর্মধারয় সমাস, জামাই বউ দ্বন্দ্ব সমাস। অবশ্য তার দ্বন্দ্ব বানানটা ভুল। দ্বন্দ্ব বানানটা কি ভুল, এটা ভুল করা যাবে না। আচ্ছা কি? আচ্ছা এখন দেখেন, আমরা কিন্তু এগুলোর কোনো কি জানি না, বেশ বাক্য জানি না। এখন দেখেন চাকরি পরীক্ষা কি আসে, তার চাকরি পরীক্ষা বাড়ায় কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দিবে। আচ্ছা এখন দেখেন, আমি পরীক্ষা আসলো কি দম্পতি, এটা কোন সমাস? পরীক্ষা আসলো কি দম্পতি, এটা কোন সমাস বলেন তো? দম্পতি কোন সমাস? দম্পতি কোন সমাস? দম্পতি। আচ্ছা একটু ভাগেন, দম্পতি বলতে ভিতরে কয়জন বোঝায়? একজন স্বামী আরেকজন কি? এটা কি দুইজন মিলে একটা বোঝায় নাকি দুইজন আলাদা? অর্থাৎ দুইজন, একজন মনুষ্য প্রাণী, দুইজন। শুধু এটা কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? এখন পরীক্ষা আসলো চা বিস্কিট, এটা কোন সমাস? চা বিস্কিট কোন সমাস? কেমনে বুঝলাম? একদম দুটো কি আলাদা, একদম আলাদা। এই চা একটা বিস্কিটের, চোখের সামনে আমাদের কিন্তু চা ভাসতেছে, আবার কি বিস্কিট ভাসতেছে। অর্থাৎ দুইটা আলাদা জিনিস, শুধু দুইটা আলাদা হলেই কি দ্বন্দ্ব সমাস। বুঝে গেছি আমরা? আচ্ছা এখন দেখেন, পরীক্ষায় দিয়ে দিল কি মুজিব বর্ষ, এটা কোন সমাস বলেন? কেমন বুঝলা? আচ্ছা দেখি আমাদের অনলাইনে যারা আছে তারা কি বলছেন। অমিত শাহ কয় দ্বন্দ্ব, তার দ্বন্দ্ব বানানটা ভুল। হ্যাঁ, খুকুমনি কয় দ্বন্দ্ব, খুকুমনি টুম্পা বলতেছে। আচ্ছা মুজিব বর্ষ কোন সমাস বলেন তো আমাকে? সুমাইয়া বলতেছে স্যার এটা কর্মধারায়। মুজিব বর্ষ কর্মধারায়। অর্পণা বলছে কর্মধারায়। জসিম বলছে স্যার এটা কর্মধারায়।
মুজিব সমাস, মুজিব বর্ষ, মুজিব স্মরণে বর্ষ। আচ্ছা এটা কোন সমাস তাহলে? দেখো আমাদের চোখে আমরা যদি মুজিব বর্ষ বলতে কয়টা বর্ষ বোঝায়? একটা। তাহলে সেটা কোন সমাস? কর্মদ্বারা সমাস। এই ব্যাসবাক্যে কি মুজিব স্মরণে পালিত বর্ষ সমান সমান কি মুজিব বর্ষ। তবে একসাথে লিখবেন, আলাদা করে লিখবেন না, কারণ সমাসবদ্ধ পদ সবসময় কি করতে হয়? একসাথে লিখতে হয়। ফোনটা রাখতো ওখানে। আচ্ছা লিখছেন? কি কুমড়া? চাল কুমড়া। এটা তো সহজ জিনিস। আচ্ছা চাল কুমড়া দেখেন, চাল। আচ্ছা চাল কুমড়া এটা কোন সমাস? আমি দেখি যারা অনলাইন আছেন একটু বলেন তো, কমেন্ট করে জানান। পরীক্ষা যদি আসে চাল কুমড়া এটা কোন সমাস? চাল কুমড়া কোন সমাস? কেমনে বুঝলেন? চালের মধ্যে কুমড়াটা আছে? এটা কোনো কথা? চালের মধ্যে কুমড়াটা আছে? আচ্ছা আচ্ছা, আপনার চোখের সামনে কি একটা চাল ভাসতেছে, একটা কুমড়া ভাসতেছে, এরকম একটা সবজি ভাসতেছে? একটা একটা পূর্বত পরবর্তী হলে কি রেখি একটা সবজি বোঝাচ্ছে, ঠিক আছে? চাল কুমড়া কি এর মূলত চালে ধরে যে কুমড়া, সেটাকে আমরা কি বলি? চাল কুমড়া বলতে একটা কুমড়া কি বোঝায়? এটা কি দ্বন্দ্ব হবে? ওই তানবীর কয় দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব হবে না। এটা কি হবে? এটা কর্মদ্বারায় সমাস হবে। কোন সমাস? কর্মদ্বারা। অর্থাৎ চালে ধরে যে কুমড়া তাকে আমরা কি বলবো? চাল কুমড়া। মনে থাকে জানো? ওটা হবে। আচ্ছা এরপর দেখেন, তুমি কি গান বাজনা পছন্দ করো? কি বললো? গান। আচ্ছা গান বাজনা কোন সমাস বলেন তো? দেখি এটা পারেন? গান বাজনা কোন সমাস? হ্যাঁ এই যে দেখেন, হৃদয় বলছে চালে উৎপাদিত কুমড়া। ওরে ভাই, চালে উৎপাদিত কুমড়া, চাল কুমড়া না। চাল কুমড়া তো মাটিতেও লাগায়, ওটা চালের উপরে দিয়ে থাকে, তাই না? ওটা তো উপরেও থাকতে পারে। আচ্ছা এটা কি গান বাজনা কি হবে? দেখেন এতক্ষণ কি বুঝাইলাম আপনাদের? এটা কি এটা? আচ্ছা আপনি ভাজে পূর্বত কি গান, পরবত কি বাজনা। আচ্ছা গান বাজনা বলতে গান তো একটা গান, গান তো একটা গান, আলাদা জিনিস। বাজনাও একটা কি আলাদা জিনিস না? বাদ্যযন্ত্রটা আলাদা জিনিস না? তা পূর্বত পর্বত যদি আলাদা হয় তাহলে এটা কোন সমাস হয়? এটা তো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব পারলেন না? এটা হলো দ্বন্দ্ব সমাস। দেখছেন? মান সম্মান রাখলেন না। ব্যতিক্রম গুলা কিন্তু ধরে, কিন্তু আপনারা পারেন নাই। ক্লিয়ার? আচ্ছা দেখেন, মাছ আর একটা কি বললাম? ভাত। আবার বললাম দুধ ভাত। বলেন, 1 নাম্বার দিয়ে দিলাম এটা, 2 নাম্বার এটা। মাছ ভাত একটা। এই দুটো কে পারেন দেখি? আমাদের অনলাইনে যারা আছেন একটু কমেন্ট করে জানান। মাছ ভাত আর হলো দুধ ভাত, কোনটা কোন সমাস? কে? এই মাছ ভাত কি দ্বন্দ্ব, আর দুধ ভাত কি কর্মধারায়? আচ্ছা দেখি, দ্বন্দ্ব লাগাই দিছে, দ্বন্দ্ব সমাস। আচ্ছা অনেকে বলছে দুইটাই দ্বন্দ্ব, আর স্যার দ্বন্দ্ব দ্বন্দ্ব, একটু খেয়াল করেন। আচ্ছা আমি বললাম মাছ আর একটা ভাত, এবার বললাম দুধ আর একটা কি। একটু ডিপলি খেয়াল করেন, যখনই আমরা বললাম মাছ ভাত, যে আমাদের তো মাছ ভাত জুটে না। যখন মাছ ভাত বললাম, মাছ আলাদা জিনিস, ভাত আলাদা, এই দুইটা কিন্তু আলাদা বুঝাচ্ছে। সুতরাং এটা 100% দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব। যখন বললাম দুধ ভাত, তখন একটা খাবারের নাম হয়ে গেল। মাছ ভাত এটা একটা আলাদা খাবারের নাম বুঝায় না, কারণ মাছ ভাত আর দুধ আর ভাতের ভিতরে কিন্তু দুধ মিক্স করা থাকে, ওইটারে বলে দুধ ভাত। এখন ভাত 1 প্লেট এনে রেখে দিলা, পাশে 1 গ্লাস দুধ এনে রেখে দিলা, এটা বুঝায় নাই। কিন্তু মাছ ভাত বলতে এটা বুঝায় যে মাছ এটা ভাজি করা থাকতে পারে, আর ভাত এটা টোটাল আলাদা। যখনই দুধ ভাত বলি, তার মানে ভাতের মধ্যে দুধ মিক্স করা, একটা খাবার আলাদা, একটা খাবার বোঝাচ্ছে। বাচ্চাদের আমার শিশুদের কি দুধ ভাত খায়, তাই না? এটা হলো দুধ মিশ্রিত ভাত, ওইটাকে বলা হয় কি? আপনি যদি বলেন স্যার দুধ ও ভাত সমান সমান দুধ ভাত দ্বন্দ্ব সমাস,
তাহলে হবে না। এটা হলো দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত, এটা হলো কর্মধার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর মাছ ও ভাত সমান সমান মাছ ভাত, এটা হলো সাধারণ দ্বন্দ্ব। কি ক্লিয়ার সবাই? এটা সাধারণ দ্বন্দ্ব হবে না। মাছ ভাত কোন দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব। এটা মিলনার্থক দ্বন্দ্ব কেন জানেন? এটা মিলনার্থক এই জন্য কারণ ভাতের সাথে মাছের একটা কি আছে? মিল আছে। কি মিল? ওই যে মাছে ভাতে বাঙালি, ওই যে কইছে যে মাছে ভাতে বাঙালি, এই জন্য এদের ভিতরে কি আছে? মিল আছে। সুতরাং মাছ ভাত হলো মিলনার্থক দ্বন্দ্ব, আর দুধ ভাত কি মধ্যপদলোপী কর্মধারয়। ক্লিয়ার সবাই? এই তো গুড। আচ্ছা যাই হোক, এটা পারলাম আমরা, তাই না? এখন দেখে দ্বন্দ্ব সমাসের ভিতরে যে প্রকারভেদ গুলো আছে, মিলনার্থক দ্বন্দ্ব আছে। মিলনার্থক দ্বন্দ্বটা মানে কি মনে রাখবেন? কি পূর্বপদ আর পরপদের মধ্যে একটা কি থাকবে? একটা মিল থাকবে বা রিলেশন থাকবে, এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। কি বলে? মিলনার্থক দ্বন্দ্ব। একটু খেয়াল করেন, যদি আমরা বিস্তারিত না জানি তাহলে পারবো না। মিলনার্থক দ্বন্দ্বটা কি? পূর্বপদের সাথে পরপদের একটা কি থাকে? মিল থাকে, অথবা একটা কি রিলেশন থাকে, একটা কি থাকে? মিলেশন। যেমন দেখো মাসি পিসি, আমি কি বললাম? মাসি পিসি, মাসি পিসি। আবার কি বললাম? জিন, আর একটা কি বললাম? জিন পরি, জিন পরি। আর একটা কি বললাম? চা বিস্কুট। এগুলো সব কি মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? তার মানে এই মাসির সাথে পিসির কি আছে? রিলেশন আছে। আবার জিনের সাথে পরির একটা কি আছে? রিলেশন আছে। আবার চায়ের সাথে বিস্কুটের একটা কি আছে? এটা একটা মিল আছে। একটু দেখেন, চায়ের সাথে বিস্কুটে তো মিলা হয়, তাই না? মিলানো হয়। আবার যদি আমি যদি বলি চা, যদি চা রুটি বলতাম হবে না? এটা তো হবে চা রুটি, এটাও তো মিলনার্থক দ্বন্দ্ব। মিলতে হবে? হবে কিন্তু। আবার যদি বলি চা কলা, এটা মিলনার্থক হবে? এটা কিন্তু হচ্ছে না। এই চা কলা এটা কিন্তু মিলনার্থক হবে না। হবে? হবে না। কিরকম? আচ্ছা দেখেন, এখানে কিন্তু এখানে চা কলা এটা মিলনার্থক কেন হবে না বলেন? এ মিলেন না তো। হ্যাঁ, ও একটা কথা বলছে যে স্যার নাসি স্যার আপনি তো চা খান, আপনি চায়ের ভিতরে কি কলা দিয়ে খাচ্ছেন না তো? আমি তো চা দিয়ে কি মানে একজন বাসায় গেলে একটু চাটা দাও না, বলো না চাটা দাও, সেখানে এক কাপ চা আর একটা কলা নিয়ে আসে। কথা কান না, কোনো বাসায় খাইতে গেছেন, নিজে টিউশনি বাসায় যান, কোন বাসায় কি আপনাকে এক কাপ চা দেয় বা চমৎকার করে একটা দুধ চা দেয় এক কাপ, এবং কি সাথে একটা কলা দেয়? ও বলো স্যার দেয়, মাঝে মাঝে দেয়, দিছে, কথা সত্য। আচ্ছা চার কলা দেয়, কারণ এই আপনাদেরকে টিউশনি করাইছেন, টিউশনি বাসায় দিছে, চার কলা দিছে, চায়ের সাথে কলা দেয়। আচ্ছা আচ্ছা যাই, এখন মিলনার্থক দ্বন্দ্বটা বুঝলাম। স্যার আমি খাইছি, আমি সমাসের নিয়ম পাল্টে ফেলছি। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, আমরা এখন মিলনার্থক দ্বন্দ্বটা বুঝলাম। এখন দেখেন মিলনার্থক দ্বন্দ্ব গেল, এবার দেখেন বিরোধ দ্বন্দ্ব। এটা কি? বিরোধ দ্বন্দ্ব। আচ্ছা ভাইয়া বিরোধ দ্বন্দ্বটা কি? বিরোধ দ্বন্দ্বটা কি? আচ্ছা বিরোধ দ্বন্দ্ব, তো বিরোধ দ্বন্দ্বটা কি? আমরা বুঝতে পারছি পূর্বপদের সাথে পরপদের একটা কি বৈরী সম্পর্ক থাকবে। কি থাকবে? একটা বৈরী সম্পর্ক থাকবে। যেমন একটা উদাহরণ দেন, এই ছোটবেলা থেকে পড়ে যে আদা কাঁচকলা, এটা কি বললাম? আদা, আদা কাঁচকলা। দেখেন আদা কাঁচকলা, এই আদা একটা কাঁচকলা একটা, আদার সাথে কাঁচকলার একটা কি আছে? একটা বৈরী সম্পর্ক। এই যে আপনারা একটা ভুল করেন সাপে নেউলে, সাপে নেউলে কখনোই বিরোধ দ্বন্দ্ব না। বিরোধ দ্বন্দ্ব হলো সাপ নেউল, এটা কি হবে? সাপ নেউল, এটা বিরোধ দ্বন্দ্ব ভাইয়া। সাপে নেউলে বলা যাবে না, ওটা অলুক দ্বন্দ্ব। সাপ নেউল মানে কি? বেজি। এই পূর্বপদের সাথে পরপদের একটা কি আছে? একটা বৈরী সম্পর্ক আছে। তো এগুলোকে বলে বিরোধ দ্বন্দ্ব। ক্লিয়ার? এই বিরোধ দ্বন্দ্বটাকে এই দেখেন সাপ নেউল, এটাকে যদি আপনি বলেন সাপে নেউলে, কি বলবেন? সাপে নেউলে। তা দেখেন এই সাপে এখানে এই বিভক্তি, এখানে নেউলে এখানে এই বিভক্তি, তাহলে এটা কি হয়ে যাবে তখন? এটা হলো অলুক দ্বন্দ্ব। এটা কোন দ্বন্দ্ব? এটা অলুক দ্বন্দ্ব। মনে থাকে জানো? মনে থাকবে তো? আচ্ছা গুড। সাপ বেজি হবে, তাহলে সেটা বিরোধ দ্বন্দ্ব। যদি আসে সাপ বেজি, তাহলে সেটা বিরোধ দ্বন্দ্ব।
কেন সাপ বেজি ভুল কেন? এই সাপ বেজি এটা তো বিরোধ দ্বন্দ্ব, সমস্যা কোথায়? ওটাও পরীক্ষা আসছে তো, অনেক পরীক্ষা। সাপ বেজি বিরোধ দ্বন্দ্ব, আদা কাজ করা বিরোধ দ্বন্দ্ব, সাপ নেউল এটাও কি বিরোধ দ্বন্দ্ব। আবার আমরা বলি দা কুমড়া, আবার কি বলে দা কুমড়া, এটাও কি, এটাও বিরোধ দ্বন্দ্ব। দা কুমড়া এটাও বিরোধ দ্বন্দ্ব। স্বর্গ নরক বিরোধ, পরীক্ষা আসলে ওটা বিরোধ দিয়ে দিবা, বিরোধ না থাকলে তখন বিপরীত মারবা। না হাইফোন দেয়া যায় না, দুই এক জায়গায় দিতে পারে, এটা না দিলেও চলে। তবে মায়ে ঝি এটা দুই একটা দেয়া যায়, না দিলেও এখানে হাইফোন না দিলেও চলবে আপনার। আচ্ছা গেল এটা। এখন দেখেন অলুক দ্বন্দ্বটা কি আসলে, এটা পরীক্ষা একটু আসে, পরীক্ষায় যে স্যার অলুক দ্বন্দ্বটা কি। একটা জিনিস মাথায় রাখবেন, পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে, কি লিখবেন? এটা চেনার উপায় হলো পূর্বপদ এবং পরপদে কি থাকে, পূর্বপদ ও পরপদে কি থাকে, সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি কি থাকে, যুক্ত থাকে। লিখছেন? পূর্ব এবং পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। আচ্ছা যদি আমরা বলি মা, এই হাইফেন দিয়ে লিখবো কি ঝি। আপনি যদি এইখানে যদি সমাসবদ্ধ পদটা এবারটা যদি এভাবে লেখেন তখন মাঝি হয়ে যাবে, নৌকো চালাইছে। কিন্তু এখানে একটা হাইফেন দিতে হবে, মা আর একটা কি জি, মা জি। এটা কিন্তু কোন দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব, মা এবং জি মিলনার্থক দ্বন্দ্ব। এটাকে আপনি অলুকে ট্রান্সফার করেন কি হবে, এটা যদি অলুকে নিয়ে যায় তখন হবে মায়ে ঝিয়ে। এই দেখেন এখানেও এ বিভক্তি, এখানে বিভক্তি, সপ্তমী বিভক্তি মানে কি, হয় এ থাকবে না হয় কি উভয় পদে অন্তঃস্থিত থাকবে। ওকে আচ্ছা দেখেন যদি বলি, ওই যে একজন লিখছে স্যার বাঘ মহিষ, যদি বলি বাঘ মহিষ, এটাকে বাঘ মহিষ এটাকে অলুকে নিয়ে গেলে কি হয়, বাঘে বাঘে মহিষে, কারণ বাঘে এখানেও এ আছে, মহিষ এখানেও এ আছে। ক্লিয়ার? কোনটা হবে না কেন? অবশ্যই হবে। আমি যদি বলি আদা কাঁচকলা, তাহলে এটা কোন দ্বন্দ্ব? বিরোধ দ্বন্দ্ব, এটা বিরোধ। এটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কি হয়, তাহলে হবে আদায় কাঁচকলায়। একটু দেখো এখানেও অন্ত্যেষ্টিয়া, এখানেও অন্ত্যেষ্টিয়া। ক্লিয়ার সবাই? বুঝে গেছি? তাহলে অলুক দ্বন্দ্বটা আমরা পারবো, পারবেন? পারবেন তো? যদি অলুক দ্বন্দ্ব আসে, অলুক দ্বন্দ্ব কি আপনি তো উভয় স্যার প্রেমিক প্রেমিকা কোন সমাস, এটা তো মিলনার্থক দ্বন্দ্ব তাই না, ওইটা এখানে হবে। ওটা তো বিভক্তি নাই, তো বিভক্তি আছে নাই। আচ্ছা পরীক্ষা যদি আসে মাঠ ঘাট, এটা অলুকে নিয়ে যান তো মাঠে, এটা কি হবে, ময়কার মাঠ হয় কাটে মাঠে, ঘয়কারে ঘাট হয় কাটে ঘাটে। মাঠে এখানে বিভক্তি, ঘাটে এখানেও কি এ বিভক্তি। ওকে তার মানে অলুক দ্বন্দ্ব বুঝে গেলাম আমরা। তো ওয়াশের ডিম হয় না কেন? ঘোড়ার ডিম বাগধারা চেঞ্জ করা যাবে না, যা আছে তাই বলতে হবে তোমাকে। ওটা চেঞ্জ করা যাবে, ওটা তো অর্থ চেঞ্জ করলে সমস্যা কি, তুমি অর্থ চেঞ্জ করা যাবে। কিন্তু তুমি ঘোড়ার ডিম এটা যদি বলো অশ্বের ডিম তাহলে তো হবে না, বাগধারা অর্থ তো পরিবর্তন করতে পারবে না, যা আছে তাই বলতে হবে আপনাকে। আচ্ছা লিখছে এটা গুড। মাঠে ময়দানে হবে স্যার, হবে মাঠে ময়দানেও হবে। তা আমরা দ্বন্দ্ব সমাসে মোটামুটি অলুক দ্বন্দ্ব থেকে আসে। আর সমার্থক দ্বন্দ্ব কোনটা, আর প্রায় সমার্থক। আর সমার্থক আর প্রায় সমার্থকের ভিতরে একটু ভেজা লাগে। সমার্থক মানে সেম অর্থ প্রকাশ করবে, অর্থাৎ মোল্লা মৌলভী, এটাকে বলে সমার্থক দ্বন্দ্ব। মোল্লা, এই যে দেখেন মোল্লা মোল্লা মৌলভী, এই দেখেন মোল্লা মৌলভী, এটাকে বলে মোল্লা আর মৌলভী একদম সেম, মানে সমার্থক এটা। আবার দেখো চিঠি পত্র, এ কেউ বলে চিঠি কেউ বলে পত্র, তাই না, চিঠি পত্র। আবার আমরা যদি বলি রাজা আর এটা কি বললাম বাদশাহ, এগুলো কি, এগুলোকে বলে সমার্থক দ্বন্দ্ব। এগুলো কি সমার্থক দ্বন্দ্ব। আর প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব কোনটা বলে, এটা একটু ভেজাল লাগে যে প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব, এই জিনিসটা একটু দেখো। প্রায়
সমার্থক অথবা কি সহচর দ্বন্দ্ব। এই জিনিসটা একটু খেয়াল করেন, প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব, এটা একটা কি প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব আমরা কোনটা বলতে পারি? অর্থাৎ কাছাকাছি, অর্থাৎ পূর্বক পরপদের সহচর হিসেবে কাজ করে। আমরা বলতে পারি যে একটা কথা বললেও কিন্তু হয়, আমরা বলি আমার তো সর্দি কাশি লেগেই আছে, আমরা বলি না সর্দি কাশি লেগেই আছে। আচ্ছা, এই সর্দির সাথে কাশি এই দুটা রোগ কি একটার সাথে একটা কি রিলেটেড চলে আসে। কীট পতঙ্গে ফসল খেয়ে ফেললো, কীট পতঙ্গ, কীট পতঙ্গ একটা বললেও হয়, পতঙ্গে মানে ফসল খেয়ে ফেললো অথবা কীটে ফসল খেয়ে ফেললো, একটা বললেও কিন্তু হয়। আবার বলি এই কাপড় চোপড় পরিষ্কার করো, কাপড় বললেই হয়, এতে চোপড় বলার দরকার নেই। হ্যাঁ, এই যে কথা ও বার্তা সমান সমান কি কথাবার্তা। এই যে একটা তালে যে আর একটা চলে আসে এটাকে কি বলে? সহচর। বাসন কোষণ, কাপড় চোপড়, এগুলো সব হলো প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব, অর্থাৎ একটার সাথে আরেকটা চলে আসে। ওকে, আচ্ছা, কর্মদ্বারায় সমাসটা কি মনে আছে তো? কর্মদ্বারায় সমাসটা কি? হ্যাঁ, লুঙ্গি ও টুঙ্গি সমান সমান লুঙ্গি টুঙ্গি। গুড। আচ্ছা, কর্মদ্বারায় সমাসটা কি? হ্যাঁ, এটা আমরা জানি দুইটা মিলে একটা হয় এবং পরপদের অর্থের একটা প্রাধান্য থাকে, সাধারণত জানি। এখন কর্মদ্বারায় সমাস কত প্রকার? কর্মদ্বারায় সমাস হলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি বলতে পারেন? আচ্ছা দেখেন, কর্মদ্বারায় সমাস 3 প্রকার। 1 নাম্বার কি লিখতে পারি? মধ্যপদলোপী। মধ্য, কিছু কিছু চাকরি পরীক্ষা ধরতে পারে যে কর্মদ্বারায় সমাস কত। 1 নাম্বার মধ্যপদলোপী। 2 নাম্বারে কি? উপমামূলক। উপমামূলক কর্মধারায়। আরেকটা কি? আরেকটা হলো সাধারণ কর্মধারায়। এখন এই উপমামূলক কর্মধারায় সমাস আবার কত প্রকার? কি কি বলতে পারবেন? গুড। উপমান, আর একটা কি? উপমিত, আর একটা হলো আমাদের রূপক কর্মধারায় সমাস। একটা হলো রূপক কর্মধারায় সমাস। লিখছেন এটা? আচ্ছা দেখেন, তাহলে কর্মধারায় সমাস আমাদের কত প্রকার? 3 প্রকার। মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমামূলক কর্মধারায় সমাস, আর একটা হলো কি সাধারণ কর্মধারায় সমাস। ওই আরেকজন দেখেন, ওই আরেকজন আছে, ওই যে রাধিকা লিখছে স্যার আর কত সমাস পড়াবেন, আর অন্য কোন টপিক পড়াবেন? দেখছেন? হ্যাঁ, এটা তো আমাদের প্রথম ক্লাসই তো, এটা 700 বিশেষ পেয়েছে কি, এটা তো আমাদের প্রথম ক্লাস, তাই না? এই যে যারা কবে এই রাধিকারা দেখবেন, এ নিজে কোনো চাকরি পরীক্ষা টিকতো না, মানে আরেকজনের শিখতে দিবেন। এরা কি করবে? আরেকজনরে শিখতে দিবে না, সে যেটা পারে এইটা। মানে কিছু কিছু পাবলিক আছে, এরা সবসময় করবে কি জানেন? স্যার এইটা পড়ান, এরা সব পড়াবো, বচনও পড়াই দেবো, ক্রিয়ার কালও পড়াই দেবো, তাহলে ঠিক আছে। সব দিলেও শেষ হবে না এদের। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই যদি পরীক্ষা আসে কর্মদ্বারায় সমাস, এই রাধিকারী আপনি জিজ্ঞেস করেন যে কর্মদ্বারায় সমাস কত প্রকার, এ জীবনেও শুনে না যে কর্মদ্বারায় সমাস 3 প্রকার। এরা জিজ্ঞেস করেন, বাস্তব কথা কই কোন তো, এই কর্মদ্বারা সমাজে 3 প্রকার। জীবনের রাধিকা তুমি সত্য কথা কও দেখি, তোমার বুকে সাহস আছে কিনা? তুমি জানতা যে কর্মদ্বারা সমাজ 3 প্রকার? এই বলো রাধিকা, তুমি বলো, সত্য কথা বলো, তুমি জীবনে জানতা যে কর্মদ্বারা সমাজ 3 প্রকার? বলো দেখি, বলেন তো। ওই আরেকজনে কয় নাসির স্যারের বইয়ে কেন দেবীর ছবি, তীব্র নিন্দা জানাই। এই আমার ক্যারিয়ার প্লাস বইয়ে দেবীর ছবি কোনটা? আমার এই বইটার মধ্যে কোন দেবীর ছবি আছে? এ তো আমার ছবি, আমি কি দেবী? আমার এই বইটার ভিতরে দেবীর ছবি কোথায় আছে? আমার কি দেবীর মতো লাগে? বুঝলাম না এই হলো কথা, কয়ের ছবিতে এটার মধ্যে দেবী। তবে এইটার ভিতরে শোনেন, এখন এর ভিতরে হয়তো থাক এই যে ইসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের ছবি দেওয়া, এটা তো থাকবেই। মঙ্গল কাব্যে কি মনসা মঙ্গল মনসা দেবীর ছবি দেওয়া আছে। এটা কি, এটা দিলে কি সমস্যা? এটা দেয়া যাবে না? দিলে কি পাপ হবে? এই যে এটা দেয়া কি খারাপ? আমি তো বুঝতে পারলাম যে মনসা দেবীটা কেমন ছিল, এটা আমি দেখতে পারলাম। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী না, তারা আমরা বুঝতে পারলাম যে আসলে মনসা দেবী কেমন ছিল। চণ্ডী মঙ্গল কাব্যে চণ্ডী দেবীর ছবিতে আসা, চণ্ডী দেবীটা কেমন ছিল একটু দেখি, এটা দেখলে কি পাপ হয়ে যাবে? এই কথা কর না,
এগুলা কোনো কথা? এইটা কোনো কথা করেন? আচ্ছা দেখেন, এই জিনিসটা অনেকে জানতেন না যে কর্মধারয় সমাস 3 প্রকার। তথ্যসূত্র বাংলা একাডেমি পূর্বে তো বাংলা ভাষা ব্যাকরণ বইয়ে দেয়া আছে যে কর্মধারয় সমাস হলো 3 প্রকার। আসতে পারে কোনো পরীক্ষা, এটা তো নতুন শিখেলাম। একটা হলো মধ্যপদলোপী, একটা হলো উপমামূলক, আর একটা সাধারণ কর্মধারয়। এই উপমূলক কর্মধারয় 3 প্রকার, একটা হলো উপমান, একটা উপমিত, আর একটা কি রূপ। ক্লিয়ার সবাই? গুড। আচ্ছা গেলেন এটা। আচ্ছা এখন দেখেন আমরা যদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা দেখি, একটু দেখেন মধ্যপদলোপী কর্মধারয় সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় এটা কিন্তু কি ব্যাপক আসে, ব্যাপক আসে, ব্যাপক। মনে থাকবে? একটা জিনিস কি খেয়াল করেন, এবার বাংলা প্রশ্ন বাজারে যে কটা গাইড বই আছে সব গাইড বই থেকেই কমন পড়ছে, কথা কন না? আর যেটা কমন পড়ে নেয় ওটা কোনো বই থেকেই আসে না, এটা নিশ্চিত। রাধিকা রিপ্লাই দিছে, কি দিছে? রাধিকা রিপ্লাই দিছে, কই আপনি দেখি না, কই রাধিকার? আচ্ছা না, উনার ক্লাস খুবই ভালো হয়, কিন্তু এক টপিক সবসময়, তাই বললাম অন্য টপিক পড়ানোর জন্য। আগে বলা, তুমি বলো রাধিকা প্রীতি, তুমি আগে বলো যে কর্মধারয় সমাস যে 3 প্রকার এটা জানতা কিনা, এটা আমার উত্তর দাও। এই তুমি আমার কথা থাকছে, আমি কি রাধিকারে ধরে বলছি? কথা রেখে স্যার তোকে ছাইড়া দেন, আমি কি ধরছি? আমি তো ধরি নাই, মামলা খাবো, কহ ধরে মামলা খাবো। আচ্ছা মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কি? অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ ব্যাস বাক্যে। এটা কিন্তু আসলে পরীক্ষায় দিয়ে দেয় না, অনেক সময় ব্যাস বাক্য কি দিয়ে দেবে না কখনোই, তখন ভেজালটা লাগে। হ্যাঁ ওটা বের করে দেয়। এখন আমাদের সঙ্গে আছে কি পূর্বপদ এবং পরপদের মাঝখানের পদটি সমস্ত পদে লোপ পাবে বা হারিয়ে যাবে। এইটা ওই যে একটা বলছিলাম কি জানো, ঘর জামাই থাকবা। এই যে দেখেন, যাদের এবার বিশেষ পরীক্ষা খারাপ হয়েছে তারা ঘর জামাই থাকতে পারেন। কি থাকতে পারেন? তারা কি থাকতে পারেন? ঘর জামাই থাকতে পারেন। আচ্ছা দেখেন, হ্যাঁ একটা বোঝাবে অপর মধ্যবর্তী লোপ পাবে। আচ্ছা দেখেন, ঘর জামাই পরীক্ষা আসলো, ঘর জামাই এটা কেমনে বুঝবেন যে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস? এই ঘর জামাই আমরা কারে বলি এইটা আগে বুঝেন। ঘর জামাই বলতে কয়জন জামাইকে বুঝায়? একজন। তাহলে একজন বুঝে, তার মানে এটা কি মানে কর্মধারয় সমাস। এটা মধ্যপদলোপী কেমনে এটা জানতে হবে আগে। ঘর জামাই কাকে বলি আমরা? কারে বলি? হ্যাঁ ঘরে আশ্রিত, মানে ঘরে আশ্রিত মানে অর্থাৎ ঘরে খাবার দাবার ফ্রি পায়। অর্থাৎ ঘরে যে খাবার দাবার ফ্রি পায়, সাথে বউ একটা ফ্রি পায়, তাহলে আমরা কি বলি? ঘর জামাই। সম্পত্তিও কি ফ্রি পায়, এর বলে ঘর জামাই। সবসময় রংপুরে বিয়ে করবা, রংপুরে কিন্তু এই ঘর জামাই খুব জনপ্রিয়, এবং রংপুরে কিন্তু যৌতুক পাওয়া যায় প্রচুর। হ্যাঁ ছেলেদের বলে রংপুরে বিয়ে করেন, প্রচুর যৌতুক পাবেন। হ্যাঁ এখন দেখেন, ঘরে আশ্রিত কি? ঘরে আশ্রিত জামাই সমান ঘর জামাই। পূর্বপদ কি? ঘর। পরপদ কি? জামাই। এই যে মাঝখানে পদটা সমস্ত পদে নাই, এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয়। ক্লিয়ার? এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা এরপর আপনারা একটা বলছিলেন জানে কি, চাল কুমড়া, তাই না? চাল কুমড়া, এই যে দেখেন চাল কুমড়া। আচ্ছা চাল কুমড়া বলতে কয়টা বোঝায়? একটা। এখন এটা ব্যাস বাক্য কি হবে? চালে ধরে যে কুমড়া। কি? চালে ধরে যে কুমড়া। চালে ধরে যে কুমড়া সমান কি? চাল কুমড়া। পূর্বপদ কি? চাল। পরপদ কি? কুমড়া। দেখেন এই যে মাঝখানে যে এগুলা কি এখানে নাই, এই জন্য এটাকে কি বলে? মধ্যপদলোপী কর্মধারয়। মনে থাকবে। এরপরে কি পরীক্ষা আর কি কি দিতে পারে? মানি ব্যাগ দিতে পারে, মানি রাখার ব্যাগ, অর্থাৎ টাকা রাখার ব্যাগ সমান কি? মানি ব্যাগ। পরীক্ষা আসতে পারে মোমবাতি, মোম নির্মিত বাতি সমান কি? মোমবাতি। পরীক্ষা আসতে পারে হাত ঘড়ি, হাতে পরিবার ঘড়ি, তাকে আমরা কি বলি? হাত ঘড়ি। এগুলো আসলে পড়তে হবে, না পড়লে পারবেন না। দেখবেন বইয়ের ভিতর বা শীটে যেগুলো দেয়া আছে এগুলো কি পড়বেন? পড়বেন কয়েকবার, তাহলে পারবেন। না এখন হাত ঘড়ি আবার ষষ্ঠী তৎপুরুষ সমস্যা হয়। হাতের ঘড়ি সমান হাত ঘড়ি। এখন হাতের ঘড়ি না, এটা হবে না আসলে। যদি পরীক্ষা আসে হাত ঘড়ি, এটা আগে খুঁজবেন যে মধ্যপদলোপী কর্মধারয় অপশনে আছে কিনা। যদি থাকে ঠিক মাস, যদি না থাকে তখন মারবেন কি? ষষ্ঠী তৎপুরুষ। কারণ হাতে পরিবার ঘড়ি ওইটারই আমরা কি কই? হাত ঘড়ি। হাত ঘড়ি বলে হাতের ঘড়ি এটা আমরা বলি না সাধারণত, এর জন্য হাত ঘড়িটা কি বলতে হবে? মধ্যপদলোপী কর্মধারয়। ক্লিয়ার? হ্যাঁ সাহিত্য সভা,
সাহিত্য বিষয়ক সভা, এটা তো হবে। গুড। হ্যাঁ, মৌমাছি কি হবে? মৌ সংগ্রহকারী মাছি অথবা মৌ আশ্রিত মাছি। মধু 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 অথবা মৌ একই কথা। আচ্ছা, এবার আমরা শর্টকাট যাই কি উপমান আর একটা কে উপমান উপমিত। আচ্ছা, উপমান আর উপমিত এই জিনিসটা কি খেয়াল করেন? উপমান উপমিত কি খেয়াল করেন? আমি যখন নিবন্ধন পরীক্ষা আসছিল আমি একটা প্রশ্ন বলছিলাম যে চন্দ্র কি যেন চাঁদ মুখ। আমি কিন্তু এই যে চাঁদ মুখ আমি বলছিলাম এটা উপমিত কর্ম দ্বারায়। এই শুনে বাজারে অনেক গাইড বই কোম্পানি আমারে ফোন দিয়ে অনেক ঝাড়ছে। কি করছে? অনেক গাইড বই কোম্পানি আমারে ফোন দিয়ে অনেক ঝাড়ছে। এরা কইছে এটারে রূপক, বলছে যে এইটা বিশেষ পরীক্ষা আসছে একবার, এটা কি হবে? এখন দেখি তারা বই আবার কি দিছে, উপমিত দিছে। কিছুদিন আগে চাকরি পরীক্ষা, 2-3 দিন আগে চাকরি পরীক্ষা আসছে চাঁদমুখ কোন সমাস, তারা আবার দেখলাম এবার ঠিক করে কি দিছে, উপমিত দিছে। ক্লিয়ার দিছে। কিন্তু আগে আপনাদের শিখাইছে কি সব, যে চাঁদমুখ চন্দ্রমুখ এগুলো সব শিখাইছে বাজারে গাইড বই কি রূপক শিখাইছে। আমি শুধু পড়তাম, আমারে অনেক গালিও দিছে। একটা ছেলেরে আমি ব্লক মারছি, তারপর আমার কি করছে কি শ্যামল রায়, সে আবার মেসেজ দেয়, হ্যাঁ আপনার জন্য আমি অনেক চাকরি পরীক্ষা ফেল করি, আমার জন্য সে চাকরি পরীক্ষা ফেল করে। ঠিক আছে, একটা জিনিস কি শোনেন, মাস্টার জাহাঙ্গীর আলম স্যার যে কথাগুলো বলে এমনি এমনি রাগে বলে না, সে এমনি এমনি কথাগুলো বলে না। কারণ বাংলাদেশের যারা আমরা গাইড বই লেখে, অধিকাংশ গাইড বই লেখে কপি করে, কি করে কপি করে, মূল জিনিসটা না যায় না তারা লেখে। কাহিনী হলো এটা, আর কিছুই না। ইংরেজি জানতে লাগে বই ঘাটতে হবে। জাহাঙ্গীর আলম স্যার তো অনেক জ্ঞানী, তার মতো লোক আসলে দরকার বাংলাদেশে, কিন্তু তারা তো গাইড বই, অন্য গাইড বই তো তারা দেখতে পারে না, কারণ সে তাদের বিরুদ্ধে কথা বলে। বিরোধী কি, সে যেটা সত্য প্রমাণ সহ দেখাই দেয়। প্রমাণ দেখালে সমস্যা কোথায়, তাই না? সমস্যা তো নাই। এখন যে প্রশ্নটা আসছে যে বাউল, ওইটা আসলে বাউল তো আছে, প্রমাণ তো আছে, আছে না? তার চাঁদমুখ চন্দ্রমুখ, এটা দেখো, উপমান মানে পূর্বপদ কি নাউন, পরপদ কি অ্যাডজেক্টিভ, আর উপমান মানে কি দুইটাই নাউন। এখন এরা জাহির করে কেন জানেন, বাজারে গাইড বই অর্থাৎ তাদের বইয়ে যেটা থাকে ওইটা উত্তর দিয়ে দেয়। প্রশ্ন 100% কমন দেখাই দেয়, আর কিছুই না। প্রশ্ন 100% কমন দেখাই দেয়। এখন দেখেন পরীক্ষা আসছিল কি চাঁদ মুখ, এটা কি প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা আসছিল, এবং বাজার গাইড বইগুলো বলতেছে এটা রূপক। আসলে এটা তো রূপক না ভাইয়া, এটা কি উপমিত। এটাও নাউন এটাও নাউন, তার মানে এটা কি উপমিত। একটা জিনিস, উপমান কর্মদ্বারায় সমাসের ব্যাস বাক্যের মাঝখানে কি থাকে, ন্যায়। কথা কন নাকি ন্যায়, এটা কি ন্যায়। তবে আর উপমিত কর্মদ্বারায় সমাসের কি ন্যায় কোথায় বসে, শেষে। তবে ব্যতিক্রম হলো এইটা, ব্যতিক্রম কি এইটা, এটা মাঝখানে বসে। ব্যতিক্রম আছে তার ভিতরে এই একটা। তাহলে উপমিত কর্মদ্বারায় সমাসের ন্যায় কোথায় বসে, ন্যায় বসে শেষে। ন্যায় বসে কি শেষে। একটা কথা যে বলে যে বিসিএস ক্যাডার হওয়া সহজ, একটা দুইটা বই পড়ে বিসিএস ক্যাডার হওয়া যায়, কিন্তু একটা ভালো ব্র্যান্ডের বই লিখতে হলে দীর্ঘদিন সাধনা করতে হয়। কথা কি সত্য না? কথা সত্য। আপনি বাজারে যে কোনো বই পড়ে একজন বিসিএস ক্যাডার হতে পারেন, কিন্তু বিসিএস ক্যাডার হলেই যে আপনি ভালো মানের শিক্ষক হবেন এটা কিন্তু না। ভালো মানের শিক্ষক হতে কি করতে হয়, পড়াশোনা করতে হয়, বিভিন্ন তার গাইড বই পড়তে হয়, গাইড বই না বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বই পড়তে হয়, বিভিন্ন ধরনের উদাহরণ দিতে হয়। তা চাঁদমুখ, আচ্ছা এটা ব্যাস বাক্য তো ব্যতিক্রম, এটা আমরা লিখতে পারি কি দেখেন, চাঁদের মতো মুখ, এই একটা দিতে পারেন। অথবা কি লিখতে পারেন, চাঁদের মতো দেখতে মুখ, চাঁদের মতো দেখতে মুখ, এই দুইটাই কারেক্ট। দেখেন পূর্বপদ চাঁদ, পরপদ মুখ, পূর্বপদ চাঁদ, পরপদ মুখ, এটাও যা এটা ব্যাস বাক্য, এটাও কারেক্ট এটাও কারেক্ট। ক্লিয়ার? লিখছেন 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 হ্যাঁ, মুখ চাঁদের ন্যায় এটা বলা যাবে না, তবে এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি, মুখ চাঁদের ন্যায়, এটা হওয়ার কথা ছিল না। কিন্তু আসলে যদি এটাও না থাকে এটাও না থাকে, আপনি যদি দেখেন পরীক্ষা এরকম আসবে মুখ চাঁদের ন্যায়, এটা দেয়া থাকে, এটা টিক দিয়ে আসতে পারবেন, এটা টিক দিয়ে আসতে পারবেন। লিখছেন? কথা কন না কে মানুষ। এই যে জাহাঙ্গীর আলম স্যারকে দেখি অনেকে বলেন আপনি কি বিসিএস ক্যাডার, হ্যাঁ দেখি পোস্ট করে, সে তার পেজ থেকে দেখি মানুষে খালি ব্লক মারে, কি মারে
বলক মার্কা তার নেগেটিভ হয়, এবং তারে কয় যে আপনি কি বিসিএস ক্যাডার, তো সে আবার জবাব দেয় আমি বিসিএস ক্যাডার না, কিন্তু আমার বই পড়ে বাংলাদেশে হাজারো মানুষ বিসিএস ক্যাডার হয়েছে। কথা কোন কথা সত্য কথা কিন্তু সত্য। তো এখানে কি লিখলাম খেয়াল করেন, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু যদি পরীক্ষা আসে চাঁদ মুখ, এর ব্যাস বাক্য কি আগে দেখবেন কোথাও লেখা আছে কিনা চাঁদের মতো মুখ, কারণ হুবহু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে এভাবে দেওয়া ব্যাস বাক্যটা, ক্লিয়ার? সেক্ষেত্রে এটা টিক দিবেন। যদি দেখেন এটা নাই, এরপর দেখেন চাঁদের মতো দেখতে মুখ, এটা আছে কিনা এটাও মারে দেন, এটাও হবে। এটাও নাই, এই দুটো একটাও দেয়া নাই। যদি থাকে মুখ চাঁদের ন্যায় দেওয়া থাকে তাহলে কি করবেন, এটাও মারতে পারবেন। ক্লিয়ার? সব ক্লিয়ার? বুঝছেন? গুড। এরপরে দেখেন তাহলে আমরা চাঁদ মুখ গেল। এখন যদি পরীক্ষা আসে দেখেন চন্দ্রমুখ, এটা ক্লিয়ার করে দিই, চন্দ্রমুখ, চাঁদ মুখ, চন্দ্রমুখ। আবার দিতে পারি কি মুখ চন্দ্র। একটু খেয়াল রাখেন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, কিন্তু এই দুইটার ব্যাস বাক্য কিন্তু একটাই হবে। কি হবে? মুখ চন্দ্রের। ক্লিয়ার সবাই? দেখেন তো লিখছেন এটা কি লিখলেন? মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা দেখ খেয়াল করে, মুখ চন্দ্রের ন্যায়, মুখ এটা, চন্দ্র এটা, ন্যায় শেষে বসাই দিছি। কিন্তু আপনি যদি এটা বলেন যে চন্দ্র মুখের ন্যায়, এটা কি হবে? চন্দ্র মুখের ন্যায়। আচ্ছা সৃষ্টিকর্তা কি কারো মুখ দেখে চাঁদকে বানিয়েছেন? না, এই জন্য এটা বলা যাবে না যে চন্দ্র মুখের ন্যায়, এটা বলবেন না। আমরা তুলনা করি কার সাথে? যে মুখ চন্দ্রের ন্যায়। আমরা সাধারণত কারো চেহারাকে বা মুখটাকে কার সাথে তুলনা করি? চাঁদের সাথে। কারণ মেয়ে তো পটাইতে হবে, তাই না? আমি যদি মেয়ে পটাইতে চাই তাহলে তো অবশ্যই তার চেহারাটা কার সাথে তুলনা করতে হবে? ওই চাঁদের সাথে। আপনি যদি বলেন তোমার মুখের চেহারা একদম আইফেল টাওয়ারের মতো, তাহলে তো তোমার সাথে প্রেম করতো না। আইফেল টাওয়ার দেখতেও তো সুন্দর, কথা বলেন না কেন? তোমার চেহারা একদম মেট্রোলের মতো, আর মেট্রোল দেখতেও তো সুন্দর। আপনি যদি কোনো মেয়ে পটাইতে চাই তোমার চেহারা একদম মেট্রোলের মতো, তাহলে তো তোমার সাথে প্রেম করতো না। বলতে হবে কি তোমার চেহারাটা একদম কিসের মতো? মুখখানা চাঁদের মতো। ওকে, গুড গুড গুড। তাহলে এটা অবমিত, এটা অবমিত গেল। আচ্ছা এখন আমরা ওই তাহলে এটা কি স্যার? না, ওই যে উপমানটা কি? পুরোপদ নাউন, পরপদটা অ্যাডজেক্টিভ। আবার উপমানটা কি? একটা সত্য কথা, এটা কি সত্য কথা। আর ন্যায়টা কোথায় বসাবো আমরা? মাঝখানে। যেমন একটা উদাহরণ বলেন। আচ্ছা দেখি এটা কে পারেন? অধর পল্লব। আচ্ছা পরীক্ষা আসলো অধর পল্লব, এটা কোন সমাস? দেখি কে পারেন বলেন তো, এটা কি হবে? অধর পল্লবটা কি হবে বলেন তো? এটা কি অধর পল্লব কি হয়? এই কোন সমাস? মার খাবা পারলেন না, এটা কোন সমাস? আচ্ছা অনলাইনে যারা আছে, এটা কি কানিস ফাতেমা কা, এটা কি উপমান? আচ্ছা এটা কি হবে বলেন তো ভাই? এই অধর মানে কি? ঠোঁট। পল্লব মানে কি? পাতা। আমি বললাম দুইটা নাউন হলে কি হয়ে যায়? আরে কথাটা তো মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠোঁট কারো দেখছেন পাতার মতো দেখতে? কথা মিথ্যে কথা হলে তো উপমিত হয়। মিথ্যে কথা বলে কি হয়? উপমিত। সত্য কথা হলে কি হয়? তাই এটা হলো উপমিত। অধর পল্লবের ন্যায়, এটা উপমিত। কি হবে? উপমিত। ওকে, মনে থাকবে। ও মানি বুঝেন না, রায় তো বুঝে না, এইটা কাজে মানে বুঝে না। আচ্ছা তুষার, আর এটা কি? তুষার শুভ্র, এটা কি হবে? এটা উপমান। কেন? তুষারের রং তো সাদাই দেখি, কথাটা সত্য। তাই এটা কি তুষার, এটা নাউন, শুভ্র মানে সাদা, এটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে কোনো রঙের নামই কি অ্যাডজেক্টিভ। তাই এটা হলো উপমান। এটা কি হবে? এর ব্যাস বাক্য কি হবে? তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। এটা কোথায় বসাতে হয়? মাঝখানে। তুষারের ন্যায় শুভ্র লিখছেন, এটা তুষারের ন্যায় শুভ্র সমান সমান তুষার শুভ্র। আর একটা উদাহরণ বলেন তো, পারবেন? ওরে বাবা রে, কি সুন্দর কইছে। কাজল দাও চোখে? মাঝে মাঝে দাও। হাজবেন্ডের সাথে যখন ঘুরতে যাও তখন দাও? বাহ, ও নজর যাতে না লাগে, মানে অন্য পুরুষের নজর যাতে তোমার উপরে না পড়ে, এই জন্য তুমি কি করো? কাজল ব্যবহার করো। বাহ,
এই যে সবাই লাইভে শুনেন, বুঝছেন? যখন আপনি আপনার হাজবেন্ডের সাথে ঘুরতে যাবেন তখন চোখে কাজল লাগিয়ে যাবেন, তাহলে অন্য পুরুষের নজর লাগবে না। হ্যাঁ, তাহলে হাজবেন্ডের কপালও দিতে হইব চোখে। আচ্ছা দেখেন, আচ্ছা কাজল কালো কোন সমাস বলেন? কাজল কালো কোন সমাস? উপমান। কেমনে বুঝলা? এটা তো সত্য কথা, কাজলের রং কালোই হয়, সত্য কথা। আবার দেখেন, তাই না? সত্য। তো এটা কি হবে? এটা নাউন, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আবার এটা কথাটা সত্য, তাহলে এটা কি উপমান? বেশ বাক্য কি হবে? হ্যাঁ, ন্যায় মাঝখানে বসে দেবো, কাজলের ন্যায় কালো। মনে থাকবে তো? তোমার আবার বক ধার্মিক লাগবে। আচ্ছা এটা দেখো, ফুল কুমারী, আটা কি বক ধার্মিক। আচ্ছা দেখেন, আচ্ছা এটা দেখেন, এই যে ফুল কুমারী, এটা কি হবে? অবমিত। কেমনে বুঝলাম? এরকম নেগেটিভ, মানে সরি এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। আবার দেখেন, ফুল এটা নাম, কুমারী এটা কি? এটা নাম। কিন্তু বেশ বাক্য কি হবে? কুমারী ফুলের ন্যায় বলা যাবে না, ফুল কুমারীর ন্যায় এটা বলা যাবে না, এটা বলতে হবে কুমারী ফুলের ন্যায়। বেশ বাক্য ঘুরে বলতে হবে। আর বক দেখো, এটা হলো নাউন, আর ধার্মিক এটা কি? অ্যাডজেক্টিভ। সেটা এটা কি হবে? উপমান। এটা উপমিত, আর এটা কি? উপমান। রক্ত লাল। আচ্ছা রক্ত লাল এটা কি হবে? বোঝা যায় রক্ত একটা নাউন, আর রক্ত লাল, রক্তের রক্ত লালই দেখি, কথাটা কি সত্য না? তার মানে উপমান। আচ্ছা এখন দেখেন, ভেজালটা লাগে রূপক কর্মধারায় আর হলো উপমাত। হ্যাঁ, এখানে বকের ন্যায় ধার্মিক, বক মানে কি? ভণ্ড এখানে। আচ্ছা এবার একটা কি দিব? রূপক, তাই না? আচ্ছা রূপকটা কেমনে শিখবেন? পুরোপদটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? লেখেন পুরোপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। পুরোপদ কি? হ্যাঁ, এটা লেখেন পুরোপদ কি হবে? পুরোপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পুরোপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পুরোপদ কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, রূপকটা কি? পুরোপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর বেশ বাক্যের মাঝখানে কি হয়? কি বলে থাকবে? হ্যাঁ গুড। পুরোপদ অ্যাবস্ট্রাক্ট মানে চোখে দেখা যাবে না বা টাচ করা যাবে না, মনে থাকবে? আচ্ছা যারা আচ্ছা পরীক্ষা আসলো কি? বৌরানী। আচ্ছা বৌরানী এটা কোন সমাস? বৌরানী কোন সমাস? দাঁড়া বলো, বৌরানী কোন সমাস? এটা রূপক। কেমনে বুঝলা? এই বৌরানী এটা কোন সমাস বলেন তো? অনলাইনে যারা আছে, মারিয়া সুলতানা বলছেন রূপক। বৌরানী কোন সমাস? পারলা না? মান সম্মান রাখছো কিছু বাংলাদেশের? আমি বললাম পুরোপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা চোখে দেখা যাবে না, ধরা ছোঁয়া যাবে না। আচ্ছা বউ যদি চোখে দেখা না যায়, ধরা ছোঁয়া যাবে, এটা কেউ বিয়ে করে? কথা বল না। আরেকজনের বউ ধরা ছোঁয়া যাবে না বা চোখে দেখা যাবে না, ঠিক না? কিন্তু বউকে এখানে চোখে দেখা যায় না। এটা রূপক কেমনে কইলা? এটা কি রূপক হবে কোনোদিনও? এটা কি? বসেন, এটা তো উপমিত। এটা উপমিত না। দেখেন বউ এটাও নাউন, রানী কি? এটাও নাউন। তা সুতরাং এটা উপমিত। এটা কোন সমাস? আর আর এটা তো মিথ্যা কথা। বউ রানীর ন্যায়। বেশ বাক্য কি? বউ রানীর ন্যায়। এটা আমি লিখে দিছি রূপক, তার মানে এটা রূপক। এটা কোন কথা? লিখছি রূপক তার মানে রূপক, এটা হবে? হ্যাঁ, এটা হবে না। এটা কি হবে বলেন তো? হৃদয় সাগর কি হয়? একটা খেয়াল রাখেন, এই হৃদয় এটা হলো অ্যাবস্ট্রাক্ট। হৃদয় কি চোখে দেখা যায়? এই হৃদয় কিন্তু আমাদের কখনোই চোখে দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট। হৃদয় তো কোনো ছেলেদের নাম না এখানে। তা হৃদয় আমি বললাম পুরোপদটা অ্যাবস্ট্রাক্ট নাম। তা সাগর তো চোখে দেখা যায়, অনলি পুরোপদটা দেখবে, এটা চোখে দেখা যাবে না। এটাই হলো রূপক কর্মধারায়। তা হৃদয় সাগর আসতে পারে, হৃদয় মন্দির, এগুলো কি? হ্যাঁ, হৃদয় রূপ সাগর, হৃদয় সাগর। সুতরাং এটা হলো রূপক কর্মধারায় সমাস। আর কি আছে বলেন তো? তোর মন মাঝে তো সবাই পারে। আনকমনটা বলেন তো একটা। হ্যাঁ, ও বলতেছে স্যার আনন্দ অশ্রু। আনন্দ
অশ্রু। একটু খেয়াল করেন, আনন্দ তো চোখে দেখা যায় না, আনন্দ কিন্তু চোখে দেখা, আনন্দ রূপ অশ্রু সমান সমান কি আনন্দ অশ্রু, মনে থাকবে। তো রূপক কর্মধারা মানে পুরোপরটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখবা যত আছে। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ কষ্ট, এটা চোখে দেখা যায় না, যায় কোনটা আনন্দ মিশ্রিত অশ্রু হলো না কেন? কেন আপনি ইচ্ছা মতো সমাজ বানাবেন, ইচ্ছা মতো সমাজ বানাবেন, তাই আনন্দ মিশ্রিত অশ্রু, এটা কোনো কথা? এই অশ্রু মানে কি চোখের পানি, চোখের পানির ভিতরে আনন্দটা কি করবা, বাটির মতো নিয়ে মিশেবা, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, আমরা রূপক কর্মধারাটা অ্যাবস্ট্রাক্ট, মাঝখানে কি বসাই দেব, রূপ বসাই দেব। এখন কর্মধারায় সমাসে দেখবেন যে এই যে মধ্যপদলোপী, তারপর কি আরেকটা কি উপমান, উপমিত, রূপক, এগুলা ব্যতীত যা থাকবে সবগুলো কি হবে সাধারণ কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারা। ওই আরেকজন বলছে স্যার যৌবন বন, হ্যাঁ এটাও দিতে পারে, যৌবন বন। যৌবন কি চোখে দেখা যায়, কিন্তু বন কিন্তু চোখে দেখা যায় না, সুতরাং যৌবন বন এটাও কি, ওরে যৌবন তো দেখা যায় না, খাই পুরোপরটা, বন দেখা যায়। হ্যাঁ যৌবন সূর্য, এটাও হবে, হবে না, এটাও হবে। সেটা কি দিল? আচ্ছা ভব নদী, এটাও হবে, কারণ কি ভব মানে কি পৃথিবী, পৃথিবী কি চোখে দেখা যায়, যায় না। যদি বলে ভব নদী, এটা কোন সমাস, ভব নদী এটাকে, এটাও রূপক, ভবরূপ নদী, ভব নদী এটাও রূপক সমাস। আর জান পাখিটা কি হবে, এটা রূপক, জান যেটা বের হয়ে যাবে ওটা চোখে দেখা যায় না, এ বুঝছেন? তাহলে আজকে আমরা সমাসের প্রথম পার্ট শিখলাম, কোন পার্ট, অর্থাৎ দ্বন্দ্ব সমাস, আর এটা কি কর্মধারায় সমাস, দুইটা পার্ট। আর 20 বৃক্ষ, হ্যাঁ এটাও হবে, 20 বৃক্ষ এটাও হবে। প্রথম পার্ট গেল আমরা দ্বন্দ্ব আর কর্মধারায় সমাস। এরপর দেখেন তৎপুরুষ সমাস, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তৎপুরুষ সমাস বড় কথায় স্যার পরাণ পাখি হবে, বিদ্যাসাগর হবে, বিদ্যারূপ সাগর, বিদ্যা তো আর চোখে দেখা যায় না, দেখা যায়, দেখা যায় না, দুই একটা ব্যতিক্রম আছে, দুইটা ব্যতিক্রম আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, আমরা সমাস পার্ট 2 আমরা শিখবো। আজকে সমাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা প্রথমে শিখলাম কি সমাস কাকে বলে, তাই তো? তারপর আমরা কি কি শিখলাম, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদে এক পদীকরণ, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস বলে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, সংস্কৃত ভাষা থেকে আগত। এবার শিখলাম পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য শিখলাম। ওকে, ও সমসমান পদ, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে, সমসমান পদ। এরপর সমাস হলো কত, 7 প্রকার। সমাস কত প্রকার, 4 না 7? সমাস হলো 4, সমাস হলো 4 প্রকার। এটা 9 নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই ছিল 6 প্রকার। ওকে, এবার শিখলাম দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ শিখলাম, আরটা কি কর্মধারয় সমাসের প্রকারভেদ। বলেন কি প্রশ্ন? এটা দ্বন্দ্ব সমাস, সর্বনাম, দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যে সে, এটা হতে পারে। আমরা দ্বন্দ্ব সমাসের ভিতরে কি শিখলাম, অলুক দ্বন্দ্ব শিখলাম, নাকি অলুক শিখছিলাম? হ্যাঁ, একশেষ দ্বন্দ্ব শিখছিলাম, একশেষ দ্বন্দ্বটা মনে হয় শিখছিলাম না, তাই না? বলেন নাই তো? একশেষ দ্বন্দ্বটা কি ছিল জানেন, অর্থাৎ একটা মাত্র বহুবচন শব্দ হবে, একটা মাত্র, যেমন কি আমরা, আর একটা কি আমরা, তোমরা, আর একটা কি আপনারা। দেখেন এটাও বহুবচন, এটাও বহুবচন, এটাও বহুবচন। একশেষ দ্বন্দ্ব মানে বহুবচন হয়। আর এর ব্যাস বাক্য যখন করবেন একটু দেখাই দিই। এই যে দেখেন আমি থেকে কি আসছে, আমরা। আবার দেখেন তুমি থেকে কি আসছে, তোমরা। আপনারা, আপনি থেকে কি আসছে, আপনি থেকে আসছে আপনারা। তা এর পূর্বে ব্যাস বাক্য ও বসাই দেন ও, তাহলে আমরা কি হবে, সে, সে, তুমিও আমি সমান সমান কি আমরা। আবার দেখেন সেও তুমি কি তোমরা। আবার দেখেন সেও আপনি কি আপনারা। লিখছেন? দ্বন্দ্ব সমাস কত প্রকার এটা নির্ধারিত করা নাই, কয়েক প্রকারে হতে পারে। যায় অপতি, হ্যাঁ
দম্পতি একশেষ দ্বন্দ্ব হইলো কেমনে? ওনাকে অনেকজন বুঝাইছে মধ্যে দম্পতিকে বহু বচন। আচ্ছা বহু বচন বলতে মানে দুই, এখানে আমি বুঝাচ্ছি যে দুইয়ের অধিক থাকবে আর কি। 2 এবং 90 92 2 এবং আচ্ছা যারা এতক্ষণ অনলাইনে করছেন অসংখ্য ধন্যবাদ। স্যার কোনটা সঠিক? আরে সবই সঠিক।